দেখতো জামাত ইসলামকে, এই তরুণরা কিন্তু সেটা দেখে না। এই তরুণদের জন্মই হয়েছে অনেক পরে, তারা বুঝার পরে দেখেছে যে বাংলাদেশে একটা দল রাজত্ব করে, সেটা আওয়ামী লীগ, এবং তারা দেখেছে জামাত ইসলাম মার খায়, খুবই নিরীহ, এরা একটু মসজিদে যায়, এরা নামাজ পড়ে, এরা লুকিয়ে থাকে, আওয়ামী লীগ হওয়ার ভান করে। তো এরকম দেখেছে আওয়ামী লীগ সেজে তারা মাঝে মাঝে শেখ হাসিনার জন্য তালিও দেয়, তাই না, এগুলো দেখেছে। তো দেখে তারা ভেবেছে এত নিরীহ, এত ভালো, তো এদেরকে আমরা একটু ভোট দিলে কি হয়, এটা কিছু আসে যায় না। মানুষের মন কিন্তু বদলাতে থাকে। যে রিপাবলিকানরা দাসপ্রথা বাতিল করেছিল, সেই রিপাবলিকানরা পরে কিন্তু আবার তাদের যে রাজনৈতিক আচরণ সেখানে অনেক বেশি কনজারভেটিভ হয়ে গিয়েছে, এবং এইটা আসলে কোনো বিষয় না। কিন্তু যে জায়গাটাতে আপনারা বলছেন যে আওয়ামী লীগের ভোটাররা কই ভোট দেবে, আমি 3টা ভবিষ্যৎবাণী করি। এক হচ্ছে, বিএনপি যদি এনসিপির সঙ্গে সন্ধি করে তাহলে আওয়ামী লীগের ভোটাররা মোটেও বিএনপিকে একটা ভোটও দিবে না। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ এনসিপিকে মনে করে যে তাদের ক্ষমতার থেকে অপসারণের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এনসিপি, কারণ তারা রাস্তায় আন্দোলন করেছে। ফলে বিএনপি যদি এনসিপিকে সিট দেয় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির বাক্সে ভোট দিবে না, সেগুলো জামাতকে দিবে। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগের ভোটাররা দ্বিতীয় যে কাজটা করবে, তারা লোকালি সিদ্ধান্ত নিবে, যে এলাকায় আওয়ামী লীগের লোকের সাথে যে দলের বন্ধুত্ব আছে তারা সেইভাবে ভোট দিবে। তৃতীয় হচ্ছে, তারা কিছু প্রতিশ্রুতির ভিত্তিতেও ভোট দিবে। তারা চিন্তা করবে যে আমাদেরকে জিতলে পরে কে প্রোটেকশন দিবে বলেছে, কে আমাদেরকে মারবে না বলেছে, তাহলে তাদেরকে একটু দিবে। কিছু লোক দিবে আত্মীয়তার ভিত্তিতে, কারণ আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ক্রস রিলেশনশিপ আছে। এই দল দুটি একটা আরেকটার সঙ্গে অনেকভাবে জড়িত ছিল এক সময়। ফলে এদের একজনের সঙ্গে আরেকজনের বিয়ে শাদী, বন্ধুত্ব, এলাকাতে আত্মীয়তা, এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি। ফলে এইভাবেও কিছু সিদ্ধান্ত হবে। আর এর বাইরে আরেকটা সিদ্ধান্ত হবে, সেইটা কি? সেইটা হচ্ছে, এই যে যারা ভোট দিচ্ছে না, এই যা বলা হচ্ছে না যে 30-35 ভাগ লোক বলেছে যে আমরা বলবো না কাকে ভোট দিব, এই বলবো না দলের মধ্যে কিন্তু অধিকাংশই আওয়ামী লীগের লোকজন। এই কারণে যে বলবো না, এই ভয় কাকে পেতে হচ্ছে? আপনার কি মনে হয় 20 থেকে 35 বছর বয়সীরা সবচেয়ে সাহসী অংশ এই সমাজের? তাহলে সে যখন বলে বলবো না, তার মানে এইখানে প্রচুর ভোটার আছে যারা আসলে একটু একটু আওয়ামী ঘাসা। এখন এরা কি করবে? এরা হয় ভোট কেন্দ্রে যাবে না, আর যদি ভোট কেন্দ্রে যায় তাহলে এরা ওই রাজনৈতিকভাবে কিন্তু আওয়ামী লীগের পরিপক্কতা অন্যান্য লোকাল দলগুলির চাইতে একটু বেশি, কারণ এরা সারাক্ষণ এই পলিটিক্সের মাধ্যমে টাকা পয়সা কামিয়েছে গত 16 বছর ধরে। ফলে এদের কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। এরা কি করবে জানেন? এরা ওই মুহূর্তে সিদ্ধান্ত নিবে যে তারা কাকে ভোট দিলে তাদের রাজনীতি ফেভারেবল হবে। ফলে আমি বলি আপনাকে, তারা যেটা করবে, যেখানে জামাতের অনেক শক্তিশালী ক্যান্ডিডেট আছে সেইখানে ওরা তাদেরকে হারাবে, কিন্তু যেখানে জামাতের দুর্বল ক্যান্ডিডেট আছে এরকম দু একটা জায়গায় তাদেরকে জিতাই দিবে। তারা মূলত একটা খেলবে বলে আমার ধারণা, এবং এই খেলাটা বন্ধ করতে পারা যেত যদি তারা প্রকাশ্যে থাকতো। প্রকাশ্যে যে থাকে না, তাকে আটকানো খুব কঠিন হয়। এটা আওয়ামী লীগ তাদের ক্ষমতা হারিয়ে প্রমাণ করেছে। সবাইকে গর্তে ঢুকিয়ে দিয়েছে, পরে গর্ত থেকে যেই বের হয়েছে মনে হয়েছে আমার ব্যাং আমার ব্যাং, সবাইকে নিয়েছে, পরে নিজেরা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। এই জন্য প্রকাশ্য রাজনীতি সবসময় ভালো, গোপনে থাকা কিন্তু ঝামেলা। ফলে কাউকে রাজনীতি করতে দেওয়াটাই ভালো, না করতে দিলে অসুবিধা হয়। কিন্তু এর মানে এই না যে আমি মনে করি যে আওয়ামী লীগ আগামীতে ইলেকশন করতে হবে অথবা স্বৈরাচারকে ফিরে আসতে হবে বা স্বৈরাচারকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। আমি আপনাকে একটা জিনিস বলি, কেউ কাউকে নিষিদ্ধ করতে পারে না, পুনর্বাসিতও করতে পারে না। রাজনৈতিক দল সবসময় আসেও জনগণের সমর্থনে, যায়ও জনগণের সমর্থন হারিয়ে। এটাই হচ্ছে বলেন আর সম্পর্কের স্থিতিশীলতাই বলেন, এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত এটার তদারকি করে থাকে। ফলে আমি পররাষ্ট্র উপদেষ্টার কথাই বিশ্বাস করব। আর এই যে হঠাৎ করে বলে দেওয়া, এই ধরনের ভবিষ্যৎবাণী করা, এইটা কিন্তু আসলে প্রেস উইংয়ের কাজ না। প্রেস উইংয়ের কাজ হচ্ছে প্রধান উপদেষ্টা এবং সরকারের যে বক্তব্য আছে, শুধু সেই বক্তব্যগুলি সুন্দর ভাষায় মানুষ বোঝে সেইভাবে আমাদের কাছে তুলে ধরা। ব্যক্তিগত মতামত যদি দেখেও তাহলে তো এটা হবেই। আমরা এর আগে দেখেছিলাম ভারতের সঙ্গে নাকি অনেক চুক্তি বাতিল করা হয়েছে, উপদেষ্টা বললেন যে না, সেরকম কিছু হয় নাই। আমরা শুনেছিলাম সব চুক্তি খতিয়ে দেখে সব বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম আদানির কাছ থেকে আরও বেশি বিদ্যুৎ কেনা হচ্ছে। আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে তথ্যগতভাবে ভ্রান্তি এড়ানোর জন্য অথবা সমস্যা এড়ানোর জন্য এই ধরনের মন্তব্য না করাই উচিত, যেহেতু এটি দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনি একটি আদান প্রদানের বিষয়। সেক্ষেত্রে প্রেস উইং এই তথ্যটা পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে নিয়ে কিন্তু এটা প্রদান করার কথা, কিন্তু তারা সেটা না করে তাদের রিপ্রেজেন্ট করার কথা উপদেষ্টা মণ্ডলীকে এবং উপদেষ্টাকে, সেটা না করে তারা নিজের বক্তব্য দিয়ে দিচ্ছেন এবং পরে উপদেষ্টারা সেটার সঙ্গে তর্ক করছেন। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি আপনাকে শেষ সময়টুকু পুরোটুকু দিব বলে কয়েকটি প্রশ্ন জমিয়ে আপনার কাছে আসলাম। যে পরিস্থিতির কথা আপনি বলছেন, বিভিন্ন হিসেবের কথা বলছেন, যদি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে না পারেন আসলে তফসিলের আগে অথবা নির্বাচনের আগে, অনেকগুলো ইকুয়েশন তো আপনি বললেন, দলের কোনো ব্যাকআপ প্ল্যান আছে? নিশ্চয়ই আছে, এবং আমি বিশ্বাস করি আমাদের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের কাছে এই ব্যাকআপ প্ল্যান আছে এবং দল সেইভাবেই আগাবে। দেখুন, 17 বছরে তো নানানভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে ভেঙে ফেলার, শতচ্ছিন্ন করে ফেলার। আমরা তো প্ল্যান করে এগিয়েছি এবং অনেক সময় মনে হয়েছে যেটা অবিশ্বাস্য, দেশের বাইরে থেকে এত বড় একটি দলের নেতৃত্ব দেওয়া এবং এত বড় একটি দলকে পরিচালনা করা, সেটাও সফলতার সাথে আমরা করতে পেরেছি। সো
এখন যেটুকু বাধা আছে আমার মনে হয় না সেটা খুব বড় হয়ে সামনে আসবে। নির্বাচন নিয়ে, ইলেকশন নিয়ে আপনি যে কনফিউশনের কথা বললেন, সন্দেহের কথা বললেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, সেটার জন্য বিএনপি যেহেতু এখন সবচেয়ে বড় দল, বিএনপির ব্যাকআপ প্ল্যান আছে? আমি বিশ্বাস করি আছে, কারণ যেহেতু চারপাশ থেকে এই আওয়াজটা আসছে এবং কেউ সরকারের কোনো কথা বিশ্বাস করছে না। আপনার ঠিক আগের প্রশ্নটি এটি ছিল তুষার ভাইকে, যে আমরা আসলে কার কথা, মানে জনগণ আসলে কার কথা বিশ্বাস করবে। সরকারের মহল থেকেই এত রকম কথা হয়, বিকজ ইট স্টার্টেড ফ্রম প্রধান উপদেষ্টার বলা যে 100 বছর মানুষ আমাকে ক্ষমতায় দেখতে চায় থেকে শুরু করে এই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা, এক একবার এক এক কথা, এক এক উপদেষ্টার এক এক কথা, মানুষ তো কনফিউজড বটেই। তো যতক্ষণ পর্যন্ত না আসলে ঘটনাটি ঘটে যাচ্ছে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের বলার কোনো উপায় নাই যে ঘটনাটি আসলে অমুক সময় ঘটতে যাচ্ছে। জি, এই নভেম্বর 2025-এ এসে বিএনপির কি মনে হয় সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি যদি নির্বাচনটা 5ই আগস্টের পরপরই, মানে 3 মাসের মধ্যে আদায় করে নিতে পারতো, তখন বলটা আসলে বিএনপির কোর্টেই থাকতো? এখন আর বল আপনাদের কোর্টে নেই, ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনার মনে আছে যখন 5ই আগস্টের পর প্রথম জনসমাবেশ করলো বিএনপি, সেখান থেকে কিন্তু বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিতে হবে, এবং তখন যেভাবে বিরোধিতার মুখে বিএনপিকে দল হিসেবে পড়তে হয়েছে, অ্যাজ ইফ বিএনপি জুলাই স্পিরিট তো ধারণ করেই না, জুলাই নস্যাৎ করবার জন্য এবং ক্ষমতায় যাবার জন্য বিএনপি উদ্গ্রীব হয়ে আছে। মুশকিলটা কি জানেন, আমরা পলিটিশিয়ানরা হয়তো যেটা ফোরসি করতে পারি সেটা সাধারণ মানুষের, কারণ তারা তো পলিটিক্সের ফিল্ডে নাই, ফিল্ডে না থাকলে তো স্বাভাবিকভাবেই আপনার পক্ষে 24 ঘন্টা একটা মানুষ যেটা চর্চা করছে সেই বিষয়টি যতটা ভালোভাবে উপলব্ধি করবে, যে মানুষটি হয়তো সেই বিষয়ের মধ্যেই নাই, তার অন্য কোনো পেশা আছে, অন্য কোনো জীবিকা আছে, তার পক্ষে তো সেটা বোঝা মুশকিল। সো তখন কিন্তু বিএনপিকে ভীষণ রকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল। জি, বেগম খালেদা জিয়ার সাথে আপনার বেশ কিছু ইমোশনাল মোমেন্ট আছে, আপনি দু একবার বলেছেন, একটি দুটি যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। যখন আমাকে সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত করা হয়, তারপরে আমরা 7 জন সংসদ সদস্য সুযোগ পাই ওনার সঙ্গে দেখা করবার। আমরা দুটো টিমে ভাগ হয়ে ওনার সঙ্গে দেখা করি। আমি যেদিন দেখা করতে যাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অত্যন্ত কম কথা বলেন, উনি মৃদুভাষী, স্বল্পবাক, এবং ওনার উচ্ছ্বাস বা কষ্ট কেউ উনি কখনো এক্সপ্রেস করেন না। সেদিন আমি বলেছিলাম যে ম্যাডাম, আপনার দল করে আমরা সবাই এখন বড় বড় গাড়িতে করে আপনাকে দেখতে আসি, আপনি আছেন পিজির এই ছোট্ট ঘর, এবং সেই ঘরটার মধ্যে ফাতেমা ছাড়াও গোয়েন্দা সংস্থার 2 জন বা 3 জন মহিলা সেখানে ছিলেন। সো আমাকেও কথা বলতে হচ্ছিল, ওনার কানের কাছে মুখ নিয়ে উনিও কথা বলছিলেন। উনি এমনিতেই খুব ধীরে এবং নিচু স্বরে কথা বলেন, উনি আরও নিচু স্বরে কথা বলছিলেন, ছোট্ট একটা ঘর। তো তখন ওনার চোখে পানি, এবং আমিও কাঁদছিলাম, উনিও কাঁদছিলেন। আমাদের সময়ে শেষ হয়ে আসছিল এবং বারবার আমাদেরকে তাড়া দেওয়া হচ্ছিল। উনি আমাকে যাবার আগে একটা কথা বলেন যে তুমি এত ভালো লেখো, এটা তো জানতাম না। আমি অবাক হয়ে সেদিন বুঝলাম যে আমি যে কলাম লিখতাম রেগুলার, প্রথম আলো, যুগান্তর, মানব জমিনে, উনি পড়তেন, ওনার কাছে যুগান্তরটা যেত, সেজন্য উনি যুগান্তরে আমার কলাম দেখেছেন। উনি বলেছেন তুমি বলো, কিন্তু তুমি যে লেখো এত ভালো, এটা তো আমি জানতাম না। ওনার ওখান থেকে বেরিয়ে এসে আমি কেবিন নাম্বার 612 একটা আর্টিকেল লিখেছিলাম যুগান্তরে। আমি জানি না উনি এটা পড়েছেন কিনা, পড়ার সুযোগ হয়েছে কিনা। ওনার ঘরে কোনো টিভি দেয়া হয়নি, ওনাকে শুধু একটাই পত্রিকা দেয়া হতো, সম্ভবত যুগান্তর। এর বাইরে ওনার মানে বাইরের পৃথিবীর সঙ্গে কিংবা রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সময়টা উনি কিছুই কোনো কিছুর মধ্যে উনি ছিলেন। এবং তখনই আমি লক্ষ্য করি, কারণ আলিয়া মাদ্রাসা এবং জেলখানার ভেতরে সলিটারি কনফাইনমেন্টে যখন ওনাকে পুরনো ঢাকার কারাগারে নেওয়া হলো, তখনও কিন্তু ওনার হাত এভাবে ফুলে যায়নি, বা ওনার 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 মানে ওনার ফিজিক্যাল মুভমেন্টটা এরকম ছিল না। আমি বারবার বলেছি যে মানুষটি গাড়িতে হেঁটে উঠে উনি কারাগারে গেছেন, সেই মানুষটি কেন হুইল চেয়ার হয়ে গেল। এবং যখন পিজিতে আমি ওনাকে দেখতে গেলাম, উনি তখন আরো অনেক ফ্র্যাজাইল হয়ে গেছেন, আরো অনেক ভঙ্গুর। ওনার চাইলেও নতুন বিএনপি তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিতে তিনি বাধ্য হন, এবং ওই সময় কিন্তু জনগণ বেছে নিয়েছে যে কে নেতা হবে, কে নেত্রী হবে, এবং শেষ পর্যন্ত বিএনপির মূল ধারায় টিকে গিয়েছে। এরপরেও কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপির বিভিন্ন সময়, যেহেতু বড় দল, সেখানে নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু দলের
সদস্যবৃন্দ, সাধারণ সদস্য যারা তারা এবং জনগণ, এই দুই পক্ষ যাকে নেতা হিসেবে চায় শেষ পর্যন্ত তিনি নেতা হিসেবে থাকতে পারেন। ফলে যদি কোনো বিদেশিরা এই চেষ্টাটা করেন তাহলে আমি বলবো বিদেশিরা অতীত বিভিন্ন দেশে এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, এইখানেও ব্যর্থ হবেন, কিন্তু মাঝখানে জনগণকে অনেক খেসারত দিতে হবে। আর দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে যে এইরকম কোনো একটি খবরাখবর যদি তাদের কাছে থেকেই থাকে তাহলে একই ঘটনা, যে কোথা থেকে এই খবরগুলি পাওয়া যাচ্ছে, কারা এটা বদলাতে চাচ্ছেন, এই বিষয়গুলো আমাদের জন্য জানা দরকার। তবে এই কথা ঠিক যেটা একটু আগে মুস্তাফা ফিরোজ বলেছেন, যে এই ধরনের অবস্থায়